নমস্কার। আজ একটু মনটা ভালো লাগছে, কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি আমাদের ফেনীর ওদিকে জল একটু কমতেছে। এখনো বিপদ মুক্ত নয়, যে যেখানে আছে অমনি ভাবেই এখনো আটকা পড়ে আছে। তো এখন খাবারের প্রয়োজন, শুধু শুকনো খাবার কই পাবে? সবাই তো খাবারের জন্য হাহাকার করছে, জল নাই, জলের জন্য হাহাকার করছে, কান্না করছে। তো কিছুক্ষণ আগে আমার ওই মামাতো ভাই, বড় মামার ছেলে ফেনী আসছিল দেখার জন্য, পলাশ। ও আসছে কি অবস্থা দেখার জন্য। ফেনীতে অনেক আত্মীয় স্বজন আছে, ওর শ্বশুর বাড়ি আছে, আমার মেয়ে আছে, আরো অনেক আত্মীয় স্বজন আছে, আমার ভাইজি আছে। তো কিন্তু কারোর সাথে দেখা হয় নাই। রোডের উপরে থেকে কতক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক সেদিক দেখে আবার চলে গেছে। কিভাবে আসছে জানি না। ও একটা পোস্ট দিয়েছিল, ওখানে দেখেছি ফেনী শহরের টাং রোড, যেটা মেন রোড, ওই রোডে এখনো হাঁটু সমান জল। আর কোনো কোনো জায়গায়, যেসব জায়গায় একটু নিচু, ওখানে এখনো কোমর সমান জল আছে। এখনো বিপদ মুক্ত নয়। মানুষ খাবারের জন্য কি যে হাহাকার করছে, জলের জন্য, খাবার, জল এসবের জন্য হাহাকার করছে। আর যারা উদ্ধার কর্মী, যারা ত্রাণ বিতরণ করবে বা খাদ্য সামগ্রী বিতরণ করবে, তারা ওইসব নিচু এলাকাতে যেতেও পারছে না। দুই একজন উদ্ধার কর্মী ছেলে ঢাকা থেকে আসছিল, শোনা গেছে দুই একজন নাকি নিখোঁজও হয়ে গেছে, ওই বোট উল্টে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। আরো অনেক নিখোঁজ হয়েছে। গতকালও দেখেছি, গতকাল সারা রাত, মোট কথা আজ 2 রাত্রি ঘুম নাই। মাথা খুবই ব্যথা করা, চোখে ব্যথা করা। ওই মোবাইলের দিকে তাকাইতে পারি না, মোবাইলের দিকে তাকাইলে চোখে ব্যথা করা। তারপরেও বিভিন্ন খবর বার্তা দেখতে হয়, টেলিভিশন নাই, ওই কম্পিউটার আছে, কম্পিউটারে অনেক সময় নেটওয়ার্কও থাকে না, এই কারণে মোবাইলে দেখতে হয়। তো মাথা প্রচন্ড ব্যথা করাচ্ছে। যাই হোক, আমরা তো এদিকে আছি, খাবার দাবার সবকিছু ঘরে আছে, শুধু মনের কষ্ট। ওদের জন্য খুব কষ্ট লাগছে। ওরা যে কি করছে, যারা ছাদের উপরে বসবাস করছে, তারা যে কিভাবে আছে এক ছাদে, কমপক্ষে 20-25 জন, 30 জন, 50 জন এরকম করে মানুষ বাস করছে। ভাগ্য ভালো, দোতলা তিনতলা, গ্রাম অঞ্চলেও আমাদের ওদিকে অনেকে দোতলা তিনতলা বাড়ি আছে। ওইসব বাড়িতে গিয়ে আশপাশের মানুষগুলি আশ্রয় নিয়েছে। তো গতকাল আমার পার্থ রাত 1টার সময় একটা ছবি দিয়েছিল আমাদের পাশের বাড়ি, আমাদের পাশে মুসলিম বাড়ি, ওই বাড়ির কে জানি একটা ছবি পার্থর কাছে মনে হয় পাঠাইছে। ওই ছবিটা পার্থ আমাদের কাছে পাঠাইছে, দেখছি। ওখানে দেখা গেছে বন্যার সময় চিত্র। ওরা ছাদের উপর, 3তলা ছাদের উপর থেকে ছবি উঠেছে চারদিকের। তো যেসব টিনের ঘর আছে, আমাদের মতো টিনের ঘর, ওই টিনের ঘরের চালের মনে হয় এইটুকু দেখা যাচ্ছে, আর সব জলের নিচে একেবারে জল, ঘোলা জলের নিচে সব। মানে ওই চিত্রটা দেখার পরে রাত্রে আমার আর ঘুম হয় নাই। আমি বলছি, আমার মনে শুধু একটাই কথা, আমার ঘরে একটা কাঠের আলমারি আছে, ওইটাও শেষ, আরো অনেক আসবাবপত্র আছে, সব কিছু শেষ। আমাদের তো বেশি কিছু নাই ঘরে, যাদের পরিপূর্ণ সংসার, তাদের তো একেবারে সব শেষ। ধান, চাউল, তারপরে ধরুন বিভিন্ন ধরনের রবি শস্য করছে না সবাই, ডাল, এসব সব পচে গেছে। আর থাকবে না আজকে 4 দিন জলের নিচে, কিচ্ছু থাকবে না, সব পচে যাবে। আমার ভাইজি নিতু, ও চৌমনি থেকে একটা পোস্ট দিয়েছে, লিখেছে সেতু, আমার ভাইজি একটা সেতু ফেনীতে আছে, ও ফোন দিয়েছে কত কষ্ট করে, নেটওয়ার্ক নাই, বিদ্যুৎ নাই, নেটওয়ার্ক নাই। তো ইন্টারনেট তো নাই, বিদ্যুৎ না থাকলে তো ইন্টারনেট থাকবে না, কিন্তু নেটওয়ার্কও নাই। তো অনেক কষ্টে দিদির কাছে ফোন দিয়েছে, দিদিকে বলছে, দিদি একটু জল নিয়ে আসতে বল কাউকে, দিদি আর বাঁচতেছি না, তোরা একটু জল নিয়ে আয়, আমাদের জীবন শেষ।
এই কথা শোনার পরে নিতু মার কাছে ফোন দিছে, ওই সত্যজিতের কাছে ফোন দিছে, ভাইরে বলছে ভাই তুই একটু জল নিয়ে সেতুদের জন্য যা, একটু খাবার নিয়ে জল নিয়ে যা। তো সে সত্য ওর মা মনে হয় খাবার জল এসব রেডি করে দিছে যাওয়ার জন্য, সত্য নিয়ে যাচ্ছে। এমন টাইমে ওই সেতুর জামাই ঢাকা থেকে বাড়িতে আসছে আজকে, কিভাবে জানি সাঁতরায় অনেক কষ্টে মানে ফেনী গিয়ে পৌঁছে। তো ফোন দিছে, তোরা আসার দরকার নাই, আমি জল নিয়ে খাবার নিয়ে আসছি, এত কষ্ট করি আসার দরকার নেই। যদিও সত্যজিৎ কষ্ট করি বাড়ি থেকে বের হয়, তারপরেও অনেক কষ্ট করে ওকে ফেনী গিয়ে পৌঁছতে হবে। কমপক্ষে 3-4 ঘন্টা 5 ঘন্টা তো লাগবে। এই কারণে জামাই বাবাজি নিষেধ করেছে যে আসার দরকার নাই, আমি ঢাকা থেকে এসে পৌঁছেছি। এই অবস্থা। আবার জামাই বাবাজি বলছে যে ওই চারিদিকে ওই একটা পোস্ট দিয়েছে, এখন দেখছি চারিদিকে জলে থই থই করে, এখনো একতলার ছাদ সমান, কোনো জায়গায় একতলার ছাদ সমান এখনো জল। মানুষ সব, শহরের মানুষ সব ছাদের উপরে বিভিন্ন সবার আত্মীয় স্বজনের বাসায় এক বাসায় 10 জনের জায়গায় 20 জন 30 জন পর্যন্ত বসবাস করে। কি করব, জলের হাহাকার লেগে গেছে, জল নাই। এখন ভাত বা অন্য খাবারের চেয়ে জলের প্রয়োজন, জল পাচ্ছে না। একটা নৌকা দেখলে বা একটা বোট আসছে দেখলে মানুষে পানি 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 করে কি চিৎকার করে। জামাই বাবাজি একটা পোস্ট দিছে, ওই পোস্ট এটা দেখে আমার মনে হচ্ছে কি যে করি, যদি ওরকম সুযোগ থাকতো আমি একটু জল নিয়ে ওদেরকে দিয়ে আসতাম। এইরকম খারাপ লাগে আমার। তারপরেও আমার ওই সোমার বাসায় তো 20-22 জন মানুষ। গতকাল সন্ধ্যার সময় অরিন্দম ফোন দিয়েছিল, ছাদে গিয়ে, নেটওয়ার্ক থাকে না তো, ছাদে গিয়ে ফোন দিয়েছে, বলছে দিদা আমাদের জন্য চিন্তা করবেন না, আমরা ভালো আছি, আরো কয়েকদিনের খাবার আমাদের ঘরে আছে, শুধু জলের প্রয়োজন। জল আজ পর্যন্ত জল আছে, আমরা যত ইয়া আছে পাত্র আছে সব কিছুর ভিতরে জল ভরে রাখছি। এতগুলো মানুষের বাথরুমের জল, খাবার জল, রান্নার জল লাগে, স্নান তো নাই, আজ কয়দিন কারো স্নান নাই। ওই বাড়িওয়ালায় মনে হয় বলে দিছে যে আপনারা শুধু খাবারে আর টয়লেটে পানি ব্যবহার করবেন, আর করবেন না। তো এই কারণে ওই জল, যে জল স্টকে আছে ইয়াতে টাঙ্কিতে, ওই জল দিয়ে 6 তলা বিল্ডিং এ 3 ইউনিট একটা বিল্ডিং এ কত মানুষ এবার বুঝি দেখেন, এত মানুষ কিভাবে চলে। আজ মনে হয় জলও নাই, জলের অভাবে কি যে হয় জানি না। জল ওই মানে বন্যার জল একটু কমে আসাতে মনটা খুশি লাগছে, কিন্তু খাদ্যের অভাবে মানুষ যে মারা যাবে এই চিন্তায় এখন আবার বুক দরফর করে। কি যে হয় ঠাকুর জানে। যেমন আমাদের গ্রাম অঞ্চলে সবারই জমি জমা আছে, প্রায় অনেকেরই জমি আছে, ধান চাউল আছে। ধান চাউল তো কেউ উপরে উঠায় রাখতে পারবে না, সবার টিনের ঘর বা একতলা ঘর, উপরে কই রাখবো। তো এখন একতলা বাড়ি পর্যন্ত জলের নিচে এখন, তাইলে খাদ্য সব শেষ। বন্যার পরে মানুষের কি যে অবস্থা হয়। আর গতকাল অনেকগুলো ভিডিওতে দেখেছি ছোট বাচ্চা, বৃদ্ধ, আবার অনেক মানুষের লাশ জলের উপর দিয়ে ভেসে আসছে। ওইসব দৃশ্য দেখে কি যে খারাপ লেগেছিল, রাত্রে ঘুম হয় নাই, বালিশের উপরে মাথা তুছি, অনবরত চোখের জল বাইরেছে শুধু। একজন লোক দেখা যাচ্ছে, একজন লোক ওই মনে হয় বন্যা আরম্ভ হইবার পর মনে হয় ওই জমিতে মাছের জন্য জাল বসাইতে আসছে। জাল বসাইতে এসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মনে হয় মারা গেছে। ওইখানে এমনি মাছের মতো ভাসে। 2-3টা ছেলে দেখছে অনেক দূর থেকে, মনে হচ্ছে যেন এখানে কি ভাসতেছে।
ওরা আসছে, আসি দেখে এই অবস্থা। তখন ওই ভিডিওটা দেখলাম, দেখবার পরে আর ভালো লাগছে না। তো বিদ্যুৎ নাই, বিদ্যুৎ যদি দে তাহলে তো অর্ধেক মানুষ মারা যাবে। কারণ আর্থিং হয়ে, জলে আর্থিং হয়ে হয়তো একটা মানুষও বাঁচবে না। যারা জলে স্থলে বসবাস করে এরা বাঁচবে না। এই কারণে বিদ্যুৎটা অফ রেখেছে। কিন্তু দুর্ভোগ মানুষের, অনেক দুর্ভোগ, কি যে কষ্ট। ওনার সাথে আজকে 5 দিন কথা বলতে পারি না। আমার নাতি ছাদে গিয়ে সন্ধ্যার সময়, গতকাল পরশু দিন সন্ধ্যার সময় ছাদে গিয়ে একটু নেটওয়ার্ক ফেলে সামান্য একটু মিনিট খানিক কথা বলে, দিদা কেমন আছেন, আমরা ভালো আছি, কোনো চিন্তা করবেন না। এই কথাটা শুধু বলে। আমি তো ভাই শুধু এই খবরটা আমারে দিবি, তোরা কেমন আছো, শুধু এই খবরটা জানলে আমার আর কিচ্ছু দরকার নেই। এই অবস্থা। আমি ওই জয়শ্রী বাবার কাছে কুয়েতে ফোন দিয়ে একটু খবর পেয়েছি, আমাদের বাড়ির সবাই ভালো আছে। আরেক বাড়িতে, আমাদের পাশের বাড়িতে আমার এক কাকার দোতলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ সবাই অবস্থান করছে। আর একতলা বিল্ডিং যাদের আছে তারা সবাই ছাদের উপরে। এই অবস্থা শুনছি। ওর মানে চিন্তায় বেদিশা, ওর মা বাবা, তারপরে ভাই, নিজের ছেলে মেয়ে, ভাইপো ভাইজি সবাই বাড়িতে 20-25 জন মানুষ, যৌথ ফ্যামিলি ওদের। এতগুলি মানুষ কোথায় গেল? আমি যখন ফোন দিয়েছি একেবারে কান্না করে দিচ্ছে, কইছে কাকি আমার মা বাবার কথাই বেশি মনে পড়ছে, আমার বৃদ্ধ মানুষ কি অবস্থা জানি আছে। তো এখন 5টার উপরে বাজে, বিকাল। তো এখন এদিকে আবার মেঘ করছে, অন্ধকার করে আসছে, হয়তো এদিকে বৃষ্টি আসবে। কিন্তু ফেনীতে আজকে, গতকালও বৃষ্টি নেই, আজকেও বৃষ্টি নেই। এই কারণে জল একটু কমে আসছে। বৃষ্টি যদি হয় আবার জল বেড়ে যাবে, তাহলে মানুষের কষ্টের, দুঃখের আর সীমা থাকবে না। আমার বড় মেয়ের শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি, যা, ভাসুর এরা সবাই ওর বাসায় চলে আসছে। কিন্তু আমার নাতি বলছে কালকে, কয় দিদা আমাদের বাড়িতে যে ঘর আছে ভিটি কাঁচা, এমনি টিন শেড, আবার কিছু অংশ ফাঁকাও আছে, পুরা ঘর নিচের দিকে বসে গেছে। এত জল, ছালের উপরে জল উঠে গেছে, তাহলে ওই ঘর আর থাকে? আর ঘরে কত আসবাবপত্র, কত জিনিস দৈনন্দিন ব্যবহারে, মানে একেবারে সবাই নিঃস্ব। আমাদের ফেনীর ওইদিকে, ফেনী নোয়াখালীর মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছে। যারা বেঁচে থাকবে তাদের আবার ঘুরে দাঁড়াইতে 20-30 বছর সময় লাগবে। গতকালের ভিডিও দেখে, আমার কান্না দেখে আপনারা অনেকেই কষ্ট পেয়েছিলেন। আমি খুবই দুঃখিত, কিন্তু আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন, আমি খুব খুশি হয়েছি। আপনাদের সবার কমেন্টস আমি দেখেছি, কিন্তু রিপ্লাই দিতে ইচ্ছা করছিল না। শুধু মোবাইল হাতে নিয়ে বসে আছি, ওই কে কি দেখাচ্ছে। আমাদের ওই ফেনী এলাকাটাকে সবাই বলছে মৃত্যুকূপে পরিণত হয়েছে, ওখানে আর যাওয়া যাবে না, ওইটা ভয়ানক একটা জায়গায় পরিণত হয়ে গেছে। 2-3টা নৌকা নাকি উল্টে গেছে। নৌকায় করে মানুষ যখন ওই উদ্ধার করতে গেছে তখন নৌকা উল্টে গেছে। উল্টে মনে হয় ক্ষয়ক্ষতি হয়েছে, আমি জানি না। এই কারণে ওটাকে একেবারে মৃত্যুকূপ হিসাবে চিহ্নিত করে দিচ্ছে। বৃষ্টি আসছে, খুব সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টি আসছে। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল কি হয় না হয় সব কিছু আমি আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকুন, আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। নমস্কার।